ম্যাডাম, ডিভোর্সের কারণ হিসেবে কি লিখবো? আপনার হাজবেন্ড আপনার উপরে শারীরিক টর্চার করেন নাকি পরকীয়া প্রেম? কিছুই না, কিছুই না। ম্যাডাম, তাহলে লিখি আপনার শ্বশুরবাড়ির লোক আপনার উপরে টর্চার করে? না, তাহলে কিভাবে ডিভোর্স হবে ম্যাডাম? লিখুন আমরা আর সম্পর্ক এগোতে পারছি না, তাই ডিভোর্স চাই। কিন্তু ম্যাডাম, এটা তো স্ট্রং কারণ না, স্ট্রং কারণ ছাড়া তো ডিভোর্স সম্ভব না। আপনি লিখুন, আমার হাজবেন্ডের উপর তো আমি অযথা দোষারোপ করতে পারবো না। আমরা আমাদের সম্পর্ক এগোতে পারছি না, চাইছি না, এই জন্য আলাদা হতে চাইছি। ডোন্ট মাইন্ড ম্যাডাম, আপনাদের কি অ্যারেঞ্জ ম্যারেজ হয়েছিল না লাভ ম্যারেজ? লাভ ম্যারেজ, জি। 4 বছর সম্পর্কের পর আমরা বিয়ে করি এবং 7.5 বছর সংসার আমাদের। ম্যাডাম, এতদিন পর ডিভোর্স? জি। আনোয়ার শেখ এবার সোজা হয়ে বসলেন, চশমাটা ঠিক করে মনোযোগী হয়ে তাকালেন তার সামনে বসে থাকা নারীটির দিকে। ছিপছিপে মাঝারি গড়নের উজ্জ্বল শ্যাম বর্ণের সে, পরনে বেগুনি রঙা একটা শাড়ি, তার সাথে ঢিলেঢালা একটা বেনি। সাজগোজ খুব সাধারণ, আর হাতে কালো চামড়ার একটা ঘড়ি, ব্যাস। ও একটা কালো চামড়ার ব্যাগও সে কোলের উপর নিয়ে বসে আছে। সাজগোজ কিংবা মুখের নকশা দেখে মনে হচ্ছে রুচিশীল একজন মানুষ, আর বেশ টাকা পয়সাওয়ালা। এত মায়াবী মেয়েটা কি এমন হলো সে ডিভোর্স চাইতে আসলো? এসব নানান কিছু ভাবনা মাথায় আসলো আনোয়ার সাহেবের। হালকা কাশি দিয়ে গলা পরিষ্কার করে উনি ক্লায়েন্টকে জিজ্ঞেস করলেন, ম্যাডাম, আপনি যদি মাইন্ড না করেন তাহলে একটা প্রশ্ন করতে পারি কি? জি বলুন। আর আমাকে ম্যাডাম বলার দরকার নেই, আমার নাম রুশরা। রুশরা বলেই ডাকতে পারেন। রুশরা মা, আপনি আমার মেয়ের বয়সী হবেন। মা, আপনি খুব মায়াবী। এমন মায়াবী মানুষের জীবনে দুঃখের ছায়া নামার কারণ কি জানতে পারি মা? আপনি আমাকে আপন ভেবে বলতে পারেন, যদি আমি সমস্যা সমাধান করতে পারি। এবারে একটু নড়ে চড়ে বসলো রুশরা নামক নারীটি। বুঝতে পারছি না কোথা থেকে শুরু করব। আপনি শুরু থেকে শুরু করুন মা, কোনো সমস্যা নেই। তাহলে আমার ছেলেবেলার কাহিনী থেকে শুরু করি। আচ্ছা। একটু দম নিয়ে বলতে শুরু করলো সে। আমার বাবার বাড়ি রংপুরে, রংপুরে স্থানীয় মানুষ আমরা। আমার ছোট চাচা রাজনীতি করতেন এবং সেই সুবাদে আমাদের খুব নাম ডাক এলাকায়। আমাদের যৌথ পরিবার, সেই সুবাদে ভাই বোন সংখ্যা মোটামুটি অনেক। ফুপিরাও আমাদের সাথেই থাকতেন, তো সব ভাই বোনের মধ্যে আমি সবচাইতে ছোট এবং আমার বাবার একমাত্র মেয়ে। বাবা মা অনেক কষ্টের পর আমাকে পেয়েছেন। এক মেয়ে এবং সবার ছোট হিসেবে আমি ছিলাম সবার চোখের মণি। আমি মুখ দিয়ে বলার আগেই সব কিছু হাজির হয়ে যেত আমার সামনে। এত এত আদর থাকা সত্ত্বেও আমার মধ্যে উড়নচণ্ডী স্বভাবটা আসলো না। এই ব্যাপারটায় সবাই অবাক আবার গর্ববোধ করতে থাকলো। আমি পড়াশোনায় অনেক ভালো ছিলাম, স্কুলে সব সময় প্লেসের মধ্যেই থাকতাম। ভালো স্টুডেন্ট, সাহসিকতা এবং ভদ্রতার কারণে আমার নাম ডাক ছিল পাড়ায়। বন্ধু বান্ধবের মায়েরা আমাকে দিয়ে সব সময় তুলনা করত। এই নিয়ে বন্ধু মহলে অনেকেই আমাকে পছন্দ করতো না। আমি ওসব আমলে নিতাম না। আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল এবং সে ছিল আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ। কারো কথা আমলে না নিলেও ও যদি একবার আমার সাথে অভিমান করত, তাহলে আমার পৃথিবী থমকে যেত, আমি অশান্ত হয়ে উঠতাম। বুঝতে পারতাম না আমার এখন কি করা উচিত। ও অবশ্য বেশি রেগে থাকতো না, তবে ও যখন রাগ ভাঙাতো তখন আমি ওকে জড়িয়ে ধরে কাঁদতাম। ও খুব হাসতো, হেসে বলতো, এখন যে খুব কাঁদছিস, যখন আমার বয়ফ্রেন্ড হবে বা তোর বয়ফ্রেন্ড হবে তখন তো ভুলেই যাবি। এরকম পাগলামি করতে পারবি না। আমি আরও কেঁদে ফেলতাম, বলতাম ওরকম দিন কখনোই আসবে না। কিন্তু ওরকম দিন আসলেই আসলো জীবনে। ক্লাস 9-এ ওর একটা বয়ফ্রেন্ড হয়ে গেল। ওর বয়ফ্রেন্ড হওয়ার পর থেকে ওর সাথে আমার যেই বন্ডিংটা আগের মতো থাকলো না। আমি ওকে বলতাম তুই বদলে যাচ্ছিস, কিন্তু ও বলতো না, আমি আগের মতোই আছি। আমি আর কিছু বলতাম না। ওর বয়ফ্রেন্ড আমার সাথে পরিচিত হওয়ার পর আমাকে নক দিত মাঝে মধ্যেই। আমি তেমন রিপ্লাই করতাম না। একদিন ওর বয়ফ্রেন্ড সহ ও ঘুরতে যাচ্ছিল, তো সেদিন আমাকেও নাই। আমরা দুজনেই শাড়ি পরেছিলাম। আমরা যখন রাস্তায় ঘুরছি, ভিড়ের মাঝে এক ফাঁকে ছেলেটা আমার শরীরে বাজেভাবে হাত দেয়। আমি তৎক্ষণাৎ আমার বান্ধবীকে বলে দিই। বান্ধবী খেপে যায়। ছোটোখাটো ঝগড়া করে চলে আসি। অন্য দিনের মতো ও আর আমাকে মানাতে আসে না। আমার খুব খুব কষ্ট হয়। আমি নিজেই থাকতে পারছিলাম না। তাই পরে আমি যোগাযোগ করি, সব ঠিক হয় মোটামুটি। কিন্তু আমাদের দূরত্ব কমে না। এরই মাঝে ছেলেটা আবার আমাকে উত্ত্যক্ত করতে শুরু করে। আমি বান্ধবীকে বলাই ও ভায়োলেন্ট হয়ে যায়। আমি ওকে প্রুফ দিতে চাই, কিন্তু ও কিছু দেখতেই রাজি না। ওই ছেলের প্রতি ওর ভালোবাসা এতটাই গভীর যে ও আমাদের বন্ধুত্বও ভুলে যায়। আমাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়। খুব খুব কষ্ট পাই আমি। ওই ঘটনার পর থেকে আমার ভালোবাসার উপরে একটা ঘৃণা চলে আসে। যে ভালোবাসার মানুষকে অন্য সম্পর্ক থেকে দূরে নিয়ে যায় তা অভিশপ্ত। এটাই মনে হতে থাকে আমার। আমি হয়ে যাই অনুভূতিহীন পাথর স্বরূপ। আমি যখন 10ম শ্রেণীতে উঠলাম তখন একটা ফ্যামিলি অকেশনে আমার কাজিনদের বন্ধুরা দাওয়াতে এসেছিল। সেই বন্ধুদের মধ্যে একজন ছিল আমার হাজবেন্ড ইয়াসির আহমেদ।
সেদিনই নাকি আমাকে ভালো লেগে যায় তার। কিন্তু আমার সম্পর্কে খোঁজ নিয়ে দেখে আমি তার চেয়ে বয়সে অনেক ছোট। সে তখন অনার্স ফাইনাল ইয়ারে আর আমি এসএসসি পরীক্ষার্থী। বয়সের ব্যবধানের সাথে সাথে ফ্যামিলি স্ট্যাটাসেরও মিল ছিল না আমাদের। আর তাছাড়াও আমি স্বাধীনচেতা ফ্যামিলির মেয়ে, অপরদিকে সে রক্ষণশীল ফ্যামিলি বিলং করে। স্টুডেন্ট সেও ভালোই ছিল, তারাও রংপুরের বাসিন্দা কিন্তু গ্রামাঞ্চলের। ওদের পৈতৃক সম্পত্তি অনেক, বাবা একজন রিটায়ার্ড আর্মি অফিসার। ওরা 3 ভাই বোন এবং ওই সবার থেকে বড়, বড় হিসাবে ওর দায়িত্বও বিশাল। ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে আর টিউশন করিয়ে যা আর্ন হয় তা বাসায় পাঠায়। যদিও বা ওদের অভাব নেই, কিন্তু এক্সট্রা অ্যাসেট এগুলো ওর ম্যাক্সিমাম সময় সকল খরচ ওর চাচা দিয়ে থাকেন, না চাওয়া সত্ত্বেও। কারণ একটাই, ওর বাবা ওর চাচাকে রাস্তা থেকে তুলে এনে নিজের আপন ছোট ভাইয়ের আসনে বসিয়েছে, পড়াশোনা করিয়েছে, সম্পত্তি লিখে দিয়েছে এবং সংসার পেতে দিয়েছে। ওর চাচা ওর কাছে আরেকজন বাবা। আমি মূলত ওর সম্পর্কের প্রথম দিনই ইনফরমেশন কালেক্ট করেছিলাম, কারণ ও আমাকে প্রত্যেকটা পদে পদে বুঝিয়ে দিয়েছে ও আমার উপর ইন্টারেস্টেড। আমি তো ভালোবাসায় তখন বিশ্বাসী না। ওর স্ট্যাটাসটা মনে করিয়ে দেবার জন্যই সব ইনফরমেশন কালেক্ট করে নিয়েছিলাম। ভেবেছিলাম ও হয়তো প্রপোজ করে দেবে, কিন্তু আমার ধারণা ছিল একেবারেই ভুল। ওরা আরও 3 দিন আমাদের বাসায় থাকলো, কিন্তু প্রথম দিনের ন্যায় দ্বিতীয় দিন থেকে আমার উপর ইন্টারেস্ট দেখালো না। আর এমনকি আমার দিকে তাকাতেও না অবধি। আমি ভাবলাম নিশ্চয়ই ভাইয়ারা ব্যাটাকে কিছু বলে আটকেছে। কয়েকদিন পর আমার স্কুলের সামনে হঠাৎই তার সাথে দেখা। আমাকে দেখে সে এগিয়ে এসে কথা বলল। আমি তো অবাক, তবুও ভদ্রতা বজায় রেখে কথা বললাম। সে আবার আমাকে চা খাওয়াতে চাইলো। আমার বিরক্ত লাগছিল, আমি নানা অজুহাত দেখিয়ে চলে আসলাম। 2 দিন পর আবার দেখা হলো ওই স্কুলের সামনেই, কিন্তু সেদিন ছাড়লো না, চা খাওয়ালোই। দ্বিতীয় দিনও আমলে নিলাম না, কিন্তু এরপর প্রায় প্রতিদিনই দেখা হতে লাগলো। কখনো বাসার গলির সামনে, কখনো মোড়ের দোকানে, কখনো স্কুলের সামনে, কখনো বা টিউশন ক্লাসে গিয়ে। বারবার তো কোইন্সিডেন্টলি দেখা হতে পারে না। এবার আমার মস্তিষ্কে ব্যাপারটা নাড়া দিল। কিছুটা চিন্তা আর পাল্টা নজরদারি করতেই সব জলের মতো পরিষ্কার হয়ে গেল। সে আসলে আমাকে ফলো করে, আমার পিছেই লেগে থাকে, কিন্তু ঠিক ছ্যাঁচড়া প্রেমিকের মতো না, অথবা ওরকমই, কিন্তু বোঝাতে চায় না। যেদিন আমার কাছে ব্যাপারটা খোলসা হলো সেদিন আমি ঠিক করলাম এবার সরাসরি কথা হবে। পরের দিন সে আবার দাঁড়িয়েছিল আমার স্কুলের সামনে। আমি সোজা বেরিয়ে তার কাছে গিয়ে বললাম, ওই দিকে চলুন, কথা আছে। সে ভয়ে চুপসে গেল, কিন্তু আমার পেছন পেছন গেল। কলেজের পাশে একটা পুকুর ছিল, ওই পুকুর পাড়ে গিয়ে তাকে সরাসরি জিজ্ঞাসা করলাম, আপনি আমার পেছন পেছন ঘুরঘুর করেন কেন? সে থতমত খেয়ে জবাব দিল, আমি আমি কই, মানে প্রতিদিন বিভিন্ন জায়গায় দেখা হওয়া তো কোইন্সিডেন্স না। 2-1 দিন দেখা হলো মানলাম, কিন্তু গত 1 মাস থেকে প্রতিদিন। আসলে রুশরা, দাঁড়ান, আগে আমাকে কথা বলতে দিন। আপনি আসলে আমার পিছে পড়েছেন কেন? আমার আর আপনার বয়সের ব্যবধান দেখেছেন? আপনি ভালো জায়গায় পড়াশোনা করছেন, ভদ্র মানুষ, অথচ একটা টিনেজ মেয়ের পেছনে এভাবে পড়ে আছেন। আপনার আসলে মতলবটা কি? আমার ভাইয়েরা আপনাকে বলেনি আমার সম্পর্কে? নাকি আমাদের টাকা পয়সা দেখে? না প্রুষরা, তুমি আমাকে বলার সুযোগই দিচ্ছ না, শুধু নিজের মন গড়া গল্প পড়ে যাচ্ছ। আমার স্বভাব এরকম নয়, কিন্তু হয়ে গেছে, আমি কি করতে পারি? সেদিন তোমাকে দেখার পর থেকে, তোমার খোঁজ খবর নেয়ার পর থেকে আমার তোমাকে ভালো লেগে গেছে। আমি কি করব এখানে? আমি অনেকবার ভেবেছি তুমি কোথায় আর আমি কোথায়। আমাদের কিছুরই মিল নেই, তবু এই বেহায়া মনটা মানছে না। তোমাকে আমার ভালো লেগে গেছে, এখানে আমার দোষ কোথায় বলো? রাতে আমি ঠিকমতো ঘুমাতে ভুলে গেছি, চোখ বন্ধ করলে তোমার চেহারা ভেসে ওঠে। তোমাকে পাবো না ভাবলে বুকে ব্যথা হয়। শোনেন, এসব ব্যথা ট্যাথা আসলে আমার জন্য না, আপনার হার্টের প্রবলেম হয়েছে, ডাক্তার দেখান। আমার ডাক্তার তো তুমিই রুষা। আরে আজব, আমি ডাক্তার হতে যাব কেন? ভালোই ভালোই বলছি, আমাকে ডিস্টার্ব করা বন্ধ করুন, নইলে হাত পা আস্ত থাকবে না। বিরক্ত হয়ে বললাম, আমি আমি কি তোমায় ডিস্টার্ব করছি রুষা? উনি অসহায়ভাবে জিজ্ঞেস করলেন। হ্যাঁ করছেন, নেক্সট টাইম আর যেন না দেখি, রূঢ়ভাবে বলে আমি চলে গেছিলাম, ফিরেও তাকাইনি। বাসায় এসে ভেবেছিলাম ট্রেড দিয়েছি, কাজ হবে নিশ্চয়ই, কিন্তু না, হলো না। পরের দিন একদম গলির মুখে আমি চোখ পাকিয়ে তাকাতেই সে মাথা নিচু করে বলল, তোমাকে না দেখে ভালো লাগছিল না রুষা? আমি জবাব না দিয়ে চলে গেলাম। তারপর আবার একদিন দেখা হলো। প্রতিদিনই সকালে নয়তো বিকালে দেখা হতোই, আর আমি পাত্তা না দিয়ে চলে আসতাম। তবে তার মুখে একটা কথাই ছিল, তোমাকে না দেখলে আমার ভালো লাগে না রুষা। আরও একটা মাস অতিবাহিত হলো। একদিন কাক ডাকা ভোরে হঠাৎ সে আমার বাড়ির সামনে এসে আমাকে কল করলো। আননোন নাম্বার দেখে প্রথমে রিসিভ না করলেও এক সময় বিরক্তি হয়ে রিসিভ করতে হলো। আমি হ্যালো বলার আগেই ওপাশ থেকে কথা ভেসে আসলো,
আমি তোমার বাসার সামনে, রুশরা প্লিজ একবার আসবে। আমি কণ্ঠ শুনে বুঝতে পেরেছিলাম কে এবং অবাক হয়ে গেছিলাম তার সাহস দেখে। কয়েকটা কড়া কথা শোনানোর জন্য নিচে গেছিলাম, কিন্তু আমি তো আরও অবাক। কুচকানো একটা শার্ট, এলোমেলো চুল আর টকটকে লাল চোখ নিয়ে সে দেয়ালে মিশে দাঁড়িয়ে আছে। আমাকে দেখে এক পা দুপা করে এগিয়ে এসে আমার গালে হাত দিয়ে বলল, ঢাকায় ফিরবো রুশরা, তোমাকে কতদিন দেখবো না, খুব কষ্ট হচ্ছে। আমি হতভম্ব হয়ে তাকিয়েছিলাম লোকটার দিকে। দেখতে পারবে না জন্য কেউ কাঁদে? ভ্রু কুচকে বললাম, কেঁদেছেন আপনি? সে মাথা নেড়ে বলল, কিন্তু ঘুমাতে পারিনি। আস্তে আস্তে 6 মাস লেগে যাবে। আমি কি তোমাকে কল করতে পারি? না, পারেন না। প্লিজ রুশরা, কাতর স্বরে রিকোয়েস্ট করলো সে। আমার হাসি পেয়ে গেল। হাসি চেপে বললাম, ঠিক আছে, কিন্তু যখন তখন কল দেয়া যাবে না। একটা নির্দিষ্ট টাইম থাকতে হবে, সেটা আমি বলে দেব। এবার তার মুখে হাসি ফুটলো। সে প্রশস্ত হাসি দিয়ে আচানক আমাকে বুকে জড়িয়ে ধরে বলল, থ্যাংক ইউ সো মাচ রুশরা, থ্যাংক ইউ। আমি দ্বিতীয়বার হতভম্ব। মৃদু চিৎকারে বললাম, করছেনটা কি? সে চট করে সরে এসে মাথা নিচু করে বলল, সরি রুশরা, বুঝতে পারিনি, আমি চুপ করেছিলাম। সে আবারও বলল, সরি রুশরা, এক্সট্রিমলি সরি, মাফ করে দাও। কান ধরে? কান ধরবো? আগে সে ইতস্তত করে কান ধরলও। হাসি চেপে রাখতে কষ্ট হচ্ছিল আমার, কিন্তু আমি তো হাসবো না তার সামনে। হুট করে পেছনে ঘুরে গেলাম আর বাড়ির ভেতরে হাঁটা দিলাম। সে পেছন থেকে জানতে চাইলো আমি কি এইভাবেই থাকবো। বাড়ির ভেতরে ঢুকে মাথা বাড়িয়ে বললাম, 2 সেকেন্ডে উধাও হতে পারলে ভালো, নইলে দাঁড়িয়ে থাকেন এইভাবেই। এবার তার মুখে মৃদু হাসি ফুটলো। সে মৃদু চিৎকার করে বলল, ভালোবাসি প্রিন্সেস, খুব মিস করব কিন্তু। আমি কেন যেন লজ্জা পেয়ে হেসে দিলাম। লোকটা সত্যিই পাগল। আমাদের প্রেমের সূচনা মূলত সেদিন থেকেই। আমি অবশ্য তখনও হ্যাঁ বলিনি, একতরফাই বলে যেত। আমি ছিলাম একজন ভালো শ্রোতা। মুঠো ফোনের ওপাশে ওর সব অনুভূতি বিনা সংকোচে প্রকাশ করে যেত, আর এপাশে আমি ওর নিঃসংকোচ প্রকাশ ভঙ্গিমা দেখে হাসতাম। কখনো ভালো লাগতো, কখনো বা লজ্জায় লাল হতাম। এটা ভেবে ভালোবাসা জিনিসটা আমার জীবনেও এসেছে সত্যি। ওর প্রতি যে আমার একটা অনুভূতি কাজ করা শুরু করে দিয়েছে সেটা আমি বুঝতে পারতাম তখনই, খুব বেশি করে যখন স্কুল থেকে বেরিয়ে ওকে অপেক্ষা করতে দেখা যেত না। টিউশন ক্লাসের বাইরেও নেই, গলির মাথায়ও দাঁড়িয়ে নেই। শুধু আছে মুঠোফোনের বিপরীতে মাঝে মধ্যে কান্না পেত। এই কান্নার মানে আমি জানতাম না। নিজেকে বকে দিয়ে বলতাম, সম্পর্ক নেই আবার কান্না কিসের। আমি নিজেকে লুকিয়ে রাখতে পছন্দ করতাম। নিজের কষ্ট আনন্দ যতটা প্রকাশ করার দরকার ততটা করতাম না। ভালো লাগতো না কেন জানি। এজন্য কষ্টের রাতগুলি যখন মনে হতো হ্যাঁ ও হয়তো আমাকে সঙ্গ দিলে মন খারাপ ছুটে যাবে, তখনও আমি যোগাযোগ করতাম না ওর সাথে। ও একটা মেসেজ পাঠালে শুধু সেটারই জবাব দেয়া হতো। পাল্টা প্রশ্নও কখনো করিনি। দেখতে দেখতে আমার এসএসসি পরীক্ষা এসে গেল। পড়াশোনায় ব্যস্ত হয়ে পড়লাম, সব কিছুর থেকে দূরে। ওকে না বলেই ফোনটা বন্ধ করে রেখে দিলাম। পরীক্ষা মোটামুটি ভালোই হচ্ছিল। প্রতিদিন পরীক্ষা দিয়ে এসে ইচ্ছে করতো ফোনটা বের করে ওকে নিউজটা জানাই, কিন্তু আবার মন বলতো ফোন বের করা মানে লক্ষ্যচ্যুত হওয়া। এইভাবে আর অশান্ত মনকে শান্ত করা হতো না। যা হোক, পরীক্ষা আমার ভালোই ভালোই কেটে গেল। প্র্যাকটিক্যাল শুরু হবার আগে বাবা জানালেন লাস্ট প্র্যাকটিক্যালের শেষে একদিন গ্যাপ দিয়ে পরের দিনই আমাকে ঢাকায় পাঠাবেন খালার বাসায়। কলেজ ওখানেই। জানি না কেন এটা শুনে আমার দারুণ খুশি লাগলো। সেও তো ঢাকাতেই থাকে, এটা নিশ্চয়ই সৃষ্টিকর্তার একটা সাইন। দুটো দিন উদ্দীপনায় কাটলো। লাস্ট প্র্যাকটিক্যালের দিনে সকল বন্ধুরা মিলে প্ল্যান করলাম ঘুরতে যাব। কে জানে আর কখনো সবাই একসাথে থাকার সুযোগ হবে কি না। পরীক্ষা শেষে বাইরে এসে দাঁড়িয়ে অন্যদের আসার অপেক্ষা করছি। হঠাৎ মনে হলো একটা পরিচিত মুখ। উৎসুক হয়ে চারদিকে খুঁজতে থাকলাম। ভাবছিলাম সে আসবে কি করে। এই খোঁজাখুঁজির মধ্যেও হাতে টান পড়লো। কারো শক্ত হাত আমার কবজিটা মুঠোবন্দি করে আমাকে টানতে টানতে নিয়ে যেতে লাগলো। রাখতে রাখতে নিজেকে সামলে নিলাম মানুষটাকে দেখে। ইয়াসির। আমি একই সাথে অবাক এবং খুশি হলাম। খুশির যুক্তিযুক্ত কারণ জানি না, কিন্তু মনে অন্যরকম এক আনন্দ হলো আমার। কোনো এক গলির মুখে নিয়ে গিয়ে সে আমার হাতটা ছেড়ে দিল। আমি চোখ তুলে চাইলাম তার মুখ পানে। বিস্ময়ে মুখ হাঁ হয়ে গেল আমার। সুন্দর মতো চেহারা শুকিয়ে এতটুকু হয়ে গেছে। চোখ বসে গেছে, ডার্ক সার্কেল পড়ে গেছে, চুল উস্কো খুস্কো, দাড়ি বড় হয়ে গেছে। দেখে মনে হচ্ছে রাস্তার পাগল দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি কিছু বলতে চাইলাম, কিন্তু তার আগে সে এক প্রকার চেঁচিয়ে বলল, আমাকে তোমার মানুষ মনে হয় না? হ্যাঁ, প্রায় 2 মাস হলো যোগাযোগ বন্ধ করেছো। জানি পড়ার চাপ, কিন্তু আমাকে একটাবার বললে হতো না? হুট করে ফোন অফ করে রেখে দিয়েছো। রাইটিং শেষ, অ্যাটলিস্ট শেষ এক্সামের দিন তো একটু যোগাযোগ করলে হতো। তোমার বিরহে আমার মরণ দশা, এই কথা তো তুমি জানো। এত নিষ্ঠুর কেন তুমি? সব জেনেও নীরব। আমি 2 কদম এগিয়ে এসে বললাম, আমাদের কি মান অভিমানের সম্পর্ক হয়েছে? জবাবদিহিতার অধিকার আছে?
ও আমার অনুভূতি তোমার কাছে কিছুই না, তাই না? আমি তোমাকে ভালোবাসি এটা এতদিন থেকে বুঝিয়ে আসছি, তুমিই তো বুঝতে চাইছো না। আর কি করলে বুঝবে, কি করলে প্রমাণিত হবে আমি তোমায় ভালোবাসি? আমি মুচকি হাসলাম, কণ্ঠের ধীরতা বজায় রেখে বললাম, কই একদিনও তো প্রেম নিবেদন করলে না প্রেমিক পুরুষের মতো? একদিনও তো জিজ্ঞেস করলে না তুমি আমার প্রেয়সী হবে? ও অবাক হয়ে তাকালো আমার দিকে, নস্টালজিক হয়ে গেছে, ও তাকিয়ে আছে। তারপর হঠাৎ কোথাও একটা ছুটে গেল, খানিক বাদে যখন আসলো তখন দেখি ওর হাতে কয়েকটা বেলি ফুল। হাঁটুতে ভর দিয়ে বসে সেগুলো বাড়িয়ে দিয়ে বলল, হবে আমার প্রেয়সী? আমার মনের অসুখের ঔষধ, এই ছন্নছাড়া জীবনটাকে গুছিয়ে দেবে। একটু অধিকার নিয়ে বলবে এখন আমি এসেছি, আর এলোমেলো পাগলের মতো থাকা যাবে না। কথা দিচ্ছি তোমার চোখে জল আসতে দেব না। আমি এটা শোনা মাত্রই কেঁদে ফেললাম। ও অপ্রস্তুত হয়ে বলল, এই রে, কাঁদিয়ে দিলাম যে। আমিও হাঁটু গেড়ে বসে ওর গলা জড়িয়ে ধরে বললাম, আজকে মাপ, এরপর কাঁদালে ভয়ঙ্কর শাস্তি দেব। ও মুচকি হেসে বলল, পবিত্র ভালোবাসার কসম, তোমার শাস্তি মাথা পেতে নেব। আনোয়ার সাহেব বুঝতে পারলেন তো ওর কথাটা রাখতে পারিনি। আমার চোখের জলের কারণ হয়েছে। ভালোবাসার কসম কেটেছিল, শাস্তি ওর প্রাপ্য। এতটুকু বলে থামল রুশরা। আনোয়ার সাহেব ব্যাকুল হয়ে জানতে চাইলেন, কি এমন হলো মা যে বিচ্ছেদের কষ্ট নেমে আসলো? বলবো তো। আপনি কি আমাকে একটু পানি খাওয়াতে পারবেন? মোকলেস, মোকলেস! দারোয়ান দৌড়ে আসলো। তার সাহেবের গলা শুনে বিনীত ভঙ্গিতে বলল, আগে সাহেব, ম্যাডামের জন্য পানি নিয়ে আসো। জি সাহেব। হন্তদন্ত হয়ে ছুটে গেল দারোয়ান, 2 মিনিটের মাথায় পানির গ্লাস নিয়ে হাজির। রেখে যাও। জি। পানির গ্লাস রেখে চলে গেল দারোয়ান। আনোয়ার সাহেব গ্লাসটা বাড়িয়ে দিয়ে বললেন, নিন মা। রুশটা পানির গ্লাস হাতে নিয়ে 3 চুমুকে পানিটা শেষ করলো। তারপর গ্লাস রেখে ব্যাগ থেকে টিস্যু বের করে আলতো করে মুখটা মুছে নিল। আনোয়ার সাহেব চুপচাপ তার কাজকর্ম দেখে যাচ্ছিলেন। সব কিছুতেই মায়াবী মায়াবী ভাব, নস্টালজিক হয়ে যাচ্ছেন উনি নিজেই। টিস্যুটা আবার ব্যাগে রেখে রুশটা একটা বড় নিঃশ্বাস নিয়ে বলল, আচ্ছা যা বলছিলাম, সেদিন আমার আর বন্ধুদের সাথে ঘোরা হয় না, তার সাথে সময় কাটাই। জানায় ঢাকা যাব, সে বড় খুশি হয়, বলে সে আরও 2 দিন এখানে থাকবে, তারপর ঢাকায় যাবে। মেনে নিই সেটাই, সেদিন রাতেই ঢাকায় চলে যাই আমি। এরপর আবার আমাদের প্রেম শুরু হয় মুঠোফোনের মাধ্যমে। কতটা সময় দেখতে দেখতে কেটে যায়, আমার মধ্যে ম্যাচুরিটি আসতে শুরু করে, সম্পর্কের ভিত মজবুত হতে শুরু করে। কিন্তু এর মাঝেই আমার খালাতো ভাই আমাকে প্রপোজ করে বসে, আমি রাজি হই না। সে সময় নিতে বলে, কিন্তু আমি তো কমিটেড। ইয়াসিরকে জানালে সে একটু মন খারাপ করে। খালা বাসা থেকে অন্য কোথাও যাওয়ার উপায় নেই, কারণ ইন্টার 2য় বর্ষে উঠে গেছি আমি। মুখ বুজে থাকতে হয়, অনেক সমস্যা ফেস করতে হয়, ভাইয়ের পাগলামি সহ্য করতে হয়, কিন্তু সব কিছুর ঊর্ধ্বে সব অশান্তির ঔষধ ইয়াসির। ও সাহস যোগায় আমাকে, আমি ঘৃণাক্ষরেও কল্পনা করতে পারি না। আমার খালাতো ভাই আমার উপরে নজর রাখতে শুরু করে। ও জেনে যায় সবটা, আমাকে ব্ল্যাকমেল করতে শুরু করে বাসায় সব জানানোর। মানসিক টর্চার করতে থাকে, বলে ওর সাথে রিলেশন না করলে আমার সম্পর্কের কথা বাসায় জানিয়ে দেবে। ভেঙে পড়ি আমি, ইয়াসিরের সাথে যোগাযোগ করতে হয় লুকিয়ে। তারপর একদিন মনে হয় না আর লুকোবো না, যা হবার হবে। এইচএসসি পরীক্ষা দিয়ে আমি বাসায় সব জানিয়ে দিই, সবাই তো অবাক। সবার একটা বিষয়ই পছন্দ হয় না, ছেলের বয়স, ওকে সবাই ভালো ছেলে হিসেবেই চেনে। কিন্তু আমার চাইতে বয়সে এত বড় ছেলেকে কি করে মানবে? বাবা চাচারা রাজি থাকে না একদমই, 2 পরিবারের কথা হয়। বাবা আমার কান্নায় দুর্বল হয়ে শর্ত জুড়ে দেন, ওকে ভালো পজিশনে যেতে হবে, তাহলে আমাকে পাবে, নয়তো না। ততদিন আমাদের যোগাযোগ বন্ধ থাকবে, মেনে নিই আমরা, কিন্তু আমি থাকতেই পারছিলাম না যোগাযোগ না করে। যোগাযোগের উপায় হিসাবে বের করি চিঠি লেখা। পুরাতন যুগের মতো আমাদেরও পত্র আদান প্রদানের মাধ্যমে প্রেম শুরু হয়। প্রতি শুক্রবার করে ওর চিঠি আসতো, আমি 6টা দিন অধীর আগ্রহে অপেক্ষা করতাম ওর চিঠির জন্য। চিঠি পাওয়ার পর ওর দুটো ভালোবাসা মেশানোর কথা শুনেই আমার অন্তর জুড়িয়ে যেত। মনে হতো ভালোবাসা মধুর, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন ও আর ওর ভালোবাসা। অবর্ণনীয় সুখে আমাদের দিনগুলো অতিবাহিত হতে শুরু করলো। মাঝে মধ্যে মনে হতো এই ভালোবাসা সবার জীবনে আসুক, এই পবিত্র ভালোবাসা পাওয়ার অধিকার জীবনে সবারই আছে, সবারই।